নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় প্রমথেশ বড়ুয়া, এক বিষণ্ণ রাজকুমার। প্রমথেশ বড়ুয়া মারা গিয়েছিলেন মাত্র 48 বছর বয়সে। এই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে নেমে এলো শোকের ছায়া। শোকাহত শোকাহত অগণিত মানুষ পা মেলালেন শোক মিছিলে। পথের দুধারে সার সার দিয়ে লোক দাঁড়িয়েছিল। সাধারণ মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এই ভারতীয় চলচ্চিত্রের প্রথম স্টারকে। তাদের মধ্যেই শ্মশানে কয়েকজন বলাবলি করতে লাগলেন, ও কে গেল গো, জানিস না রে, দেবদাস দেবদাস। এভাবে তিনি দেবদাস করে খ্যাতির শিখরে উঠেছিলেন। এই অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি নিয়ে যিনি অল্প বয়সে চলে গেলেন, তিনি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রিন্স প্রমথেশ বড়ুয়া। কিছু কিছু বাঙালি প্রতিভার অকাল প্রয়াণ আজও আমাদের অন্তরের মর্মস্থলে বেদনা জাগায়। যেমন সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, ঋত্বিক কুমার ঘটক, মানিক বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত। এক অপার সম্ভাবনার হঠাৎ করে শেষ হয়ে যাওয়া। জন্ম আসামের গৌরীপুরে। ছোটবেলা থেকেই শিকার, খেলাধুলা ও গান বাজনাতে তিনি পারদর্শী ছিলেন এবং বিশেষ অনুরাগীও ছিলেন। 1920 সালে কলকাতার হেয়ার স্কুল থেকে ম্যাট্রিক এবং 1924 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএসসি পাশ করেন। পিতার মৃত্যুর পর 1928 সালে আসাম ব্যবস্থাপক সভায় মনোনীত সদস্য রূপে যোগ দেন এবং 1930 সালে সদস্য নির্বাচিত হন। 1929 সালে ব্রিটিশ ডমিনিয়ন ফিল্মস লিমিটেড বোর্ড অফ ডিরেক্টরস এর অন্যতম সভ্য হিসাবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে তিনি যুক্ত হন অত্যন্ত অল্প বয়সেই। ওই প্রতিষ্ঠানটি পঞ্চশর ছবিতে একটি ছোট ভূমিকায় প্রথম তিনি অভিনয় করেন। 1930 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন এবং ওই বছরই ইউরোপে গিয়ে প্যারিসে চলচ্চিত্র বিষয়ে হাতে কলমে কাজ শেখেন। 1931 সালে বড়ুয়া চলচ্চিত্র বিষয়ে বড়ুয়া ফিল্ম নামে নিজস্ব একটি চিত্র সংস্থা প্রতিষ্ঠা করেন প্রমথেশ বড়ুয়া। অপরাধী বলে একটি ছবিতে প্রথম নায়ক রূপে আত্মপ্রকাশ করেন এই প্রমথেশ বড়ুয়া। এই ছবিতেই এদেশে প্রথম স্টুডিওর মধ্যে কৃত্রিম আলোর সাহায্যে চিত্রগ্রহণের সূচনা হয়। নিজস্বতা কথাটির যদি কোনো মূল্য থাকে, তবে তিনিই চলমান চিত্রমালার প্রথম মহিরম। এরপর 1933 সালে নিউ থিয়েটার্সে যোগ দিয়ে তিনি পরপর অনেকগুলি বিখ্যাত ছবি করেছিলেন, যেমন দেবদাস, গৃহদাহ, মুক্তি, জিন্দেগি প্রভৃতি। এই দেবদাস ছবি নির্মাণের পেছনে একটি গল্প বলা যেতে পারে। সেটা হলো এই, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। প্রমথেশ বড়ুয়া দেবদাস ছবি করবেন বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে গেছেন এবং বলেছেন দেবদাসের সত্ত্ব ওনাকে দিতে। শরৎবাবু বললেন যে, দেখুন, আমার অনেক ভালো ভালো উপন্যাস আছে, দেবদাস অতটা ভালো নয়, আপনি অন্য কোনো উপন্যাসের কথা ভাবুন। কিন্তু প্রমথেশ বড়ুয়া বললেন যে তিনি দেবদাসই করতে চান, দেবদাসটা তাকে দেওয়া হবে। অবশেষে বাধ্য হয়ে শরৎবাবু প্রমথেশ বড়ুয়াকে দেবদাস উপন্যাসের সত্ত্ব দেন এবং তিনি দেবদাস ছবি করেন এবং তারপরে তো সেটা ইতিহাস হয়ে যায়। তার কারণ প্রমথেশ বড়ুয়া এবং কানন দেবী এই যে জুটি দেবদাস ছবিতে তারা অভিনয় করেন এবং তারপর থেকে অনেক হিন্দি বাংলা মিলিয়ে অনেকগুলি দেবদাস হয়েছে, কিন্তু ওই প্রমথেশ বড়ুয়ার ওই দেবদাস যেন আজও বাঙালি কেন বলবো, ভারতীয়রও, কারণ এই সমস্ত নিউ থিয়েটার্সের যে ছবিগুলো খুবই বক্স অফিস হিট করতো সেগুলো ডবল ভার্সন করা হতো, যার ফলে আসমুদ্র হিমাচলে এই ছবি চলেছিল এবং একজন নায়ক হিসেবে স্বীকৃতি পান এই প্রমথেশ বড়ুয়া। এখন শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে দেবদাস ও গৃহদাহ ছবি দুটিতেই তিনি পরিচালক ও অভিনেতার হিসাবে অনন্য নজির সৃষ্টি রাখেন।
অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি পরিচালনার জগতেও আছেন এবং সেখানেও তার প্রতিভার ছাপ পাওয়া যায়। প্রথম এইভাবে বলা যেতে পারে প্রমথেশ বড়ুয়া দেবদাস সিনেমার মাধ্যমে একটি যুগান্তকারী কাজ করে গেলেন আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে। তারপরে তো একাধিক ছবি তিনি করেছেনই। চলচ্চিত্র ভাষার ক্ষেত্রে বলা যেতে পারে যে প্রমথেশ বড়ুয়া সম্ভবত প্রথম চলচ্চিত্রকার যিনি যুগের সীমাবদ্ধতা সত্ত্বেও এক ধরনের ক্যামেরার নিজস্বতা খুঁজে পেয়েছিলেন, যার প্রমাণ গৃহদাহ, উত্তরায়ণ বা মুক্তি ছবিতে আছে। মুক্তি ছবিতে ওই যে পরের পর দরজা খুলে যাওয়া, এই শটের ভাবনা প্রমথেশ বড়ুয়ার মাথায় এসেছিল এবং এটা অত্যন্ত, সত্যজিৎ রায় পর্যন্ত বলেছিলেন, অত্যন্ত আধুনিক চলচ্চিত্র হিসাবে মুক্তিকে তিনি দেখেছিলেন। অর্থাৎ চলচ্চিত্রে আধুনিকতা আনার কারিগর হিসাবে আমরা যেমন সত্যজিৎ রায়ের কথাও ভাবি, তেমনি আমরা প্রমথেশ বড়ুয়ার কথাও আমাদের স্মরণ করা অবশ্য কর্তব্য বলে আমার মনে হয়। এখন ফ্ল্যাশব্যাক, কাট, ডিরেক্ট কাটিং, টাইম ও স্পেসের ব্যবধান, টেলিপ্যাথি, এফেক্ট, চিত্রভাষা, অর্থাৎ চলচ্চিত্রের ব্যাকরণ বলতে যেগুলো বোঝায় তার সঠিকভাবে প্রয়োগের দক্ষতা তার ছবিতে লক্ষ্য করা যায় সেই অতদিন আগে। তাই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস তাকে আজও বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, করা উচিত আর কি। কিন্তু বাঙালি তো বিস্মৃতবাই জাতি, তাই সবসময় যে করে তাই সে কথা আমি বলতে পারি না। নিউ থিয়েটার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বিভিন্ন স্টুডিওতে তিনি আরো কয়েকটি ছবি করেন। তার পরিচালিত ছবির সংখ্যা 21, মাত্র 21। এর মধ্যে বাংলাতে 14 ও হিন্দিতে তিনি 7টি ছবি করেন। কয়েকটি ছবির সুরকার হিসাবেও যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন তিনি। তিনি ভালো টেনিস ও বিলিয়ার্ড খেলোয়াড় ছিলেন। রাজকুমার বড়ুয়ার চরিত্র, আখ্যান, সংলাপ অতিশয়োক্তিপরায়ণ, অর্থাৎ খুবই মেলোড্রামা ছিল। এই প্রাচুর্য, এই উচ্ছ্বাস, এই পাগলামি তো বাঙালির নিজস্বতা। এবং এ কারণেই আমার মনে হয় তিনি দেবদাসটা করবেন বলে মনস্থ করেইছিলেন, কারণ বাঙালির মধ্যে এই পাগলামিটা তিনি লক্ষ্য করেছিলেন এবং যার ফলে তিনি দেবদাস সিনেমা করেই হয়তো আর কিছু না করলেও তিনি থেকে যেতেন চলচ্চিত্রের ইতিহাসে, কিন্তু তারপরেও তিনি অনেকগুলো ছবি করেছেন। একসময় ঋত্বিক কুমার ঘটককেও এই অভিযোগ শুনতে হয়েছিল যে তাঁর ছবি অত্যন্ত মেলোড্রামাটিক। তার উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ, আমার ছবি মেলোড্রামা ঠিক, আমি মেলোড্রামাকে একটা ফর্ম হিসেবে নিয়েছি এবং তারপরে সেটাকে ভেতর থেকে ভেঙে দিয়েছি আর বলার চেষ্টা করেছি যে এই ফর্মটা কত অসার ও ভঙ্গুর, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। তিনি তার মতো থাকুন, অর্থাৎ আমি প্রমথেশ বড়ুয়ার কথা বলছি। আমাদের ব্যর্থতায়, আমাদের দিনাবসানে এক বিষণ্ণ রাজকুমারের প্রতিচ্ছবি হয়ে আমরা মাঝে মাঝে তাকে স্মরণ করার জন্য এই ভিডিওটি করলাম। এখন আমার এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে শেয়ার ও কমেন্টও করতে পারেন।